হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা আজকে কলকাতার এক বেসরকারি নামকরা হসপিটালের ভৌতিক ঘটনা শুনতে চলেছ। আজকের ঘটনাটি শেয়ার করেছে দমদম থেকে রাত্রি সাহা। রাত্রির পাঠানো ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এবার সাবস্ক্রাইব করিয়ে দাও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে রেডি হয়ে যাও বন্ধুরা, কানে হেডফোন গুঁজে নাও। চলো আজকের সেই ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপদা, আমি রাত্রি সাহা দমদম থেকে বলছি। আজ আমি যেই ঘটনাটি লিখে পাঠালাম, ঘটনাটি আমার সাথে আর আমার মাসির মেয়ের সাথে ঘটেছিল। ঘটনাটি ঘটে কলকাতার এক নামকরা বেসরকারি হসপিটালে। হসপিটালের নামটা উল্লেখ করলাম না। ঘটনাটি 2 বছর আগের। আমার মাসির অপারেশন হয়, তার জন্য ওই হসপিটালে 1 সপ্তাহের মতো অ্যাডমিট ছিল। আমার মেসো কলকাতা পুলিশে কর্মরত, তার জন্য মেসো অতটা টাইম দিতে পারতো না হসপিটালে থাকার মতো। তার জন্য মাসির মেয়ের সাথে আমিও থাকতাম। রাতটা আমরা 2 বোনই ওই হসপিটালে কাটাতাম। একদিন সন্ধ্যের সময় আমরা 2জন ওই নিচতলার করিডোরে বসে চা খাচ্ছি। আমরা যেখানে বসে চা খাচ্ছিলাম তার পাশেই ওয়াশরুম ছিল ওই পেশেন্ট পার্টিদের জন্য। আমার মাসির পাশের বেডের আরেকজন পেশেন্ট ছিল যে কিনা ওই ওয়াশরুমে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্ডের মধ্যে ওয়াশরুম আছে, আর ওয়ার্ডটা হচ্ছে 3rd ফ্লোরে, আর আমরা একদম নিচতলায়। আমরা দুজনই ওনাকে জিজ্ঞাসা করি যে কাকিমা এত দূর এলেন কেন, ওয়ার্ডের মধ্যেই তো আছে। উনি কোনো উত্তর দেয় না আমাদের প্রশ্নের। উনি আমাদের দিকে তাকালো আর ওয়াশরুমে ঢুকে পড়ল। এর 2 মিনিট পর আমিও ওয়াশরুমে যাই। ওয়াশরুমের মধ্যে 2খানা টয়লেট আছে। দেখি দুটো টয়লেটের দরজা খোলা, ভেতরে কেউ নেই। আমি সাথে সাথে বেরিয়ে বোনকে ডাকি, বলি কাকিমা কোথায় গেল, ভেতরে তো কেউই নেই। বোন তো প্রথমে বলে হুর কী সব বলছিস, এই বলে ও নিজেও ঢোকে ওয়াশরুমে। ও নিজেও অবাক হয়ে যায়, দেখে হ্যাঁ ঠিক ভেতরে কেউ নেই। দুজনই আমরা টেনশনে পড়ে যাই, কি হলো ব্যাপারটা, কাকিমা ঢুকলো, বেরাতেও দেখলাম না, তাহলে উনি গেল কোথায়। দুজন আমরা বলা বলি করি, তাহলে কি আমরা ভূত দেখলাম? আমাদের ভয় ভয় লাগতে শুরু করে। দুজন ঠিক করি যে এ জায়গায় আর বসবো না, যেখানে আরও সব পেশেন্ট পার্টিরা আছে সেখানে গিয়ে বসবো। আমাদের সেই হসপিটালের একজন স্টাফ আগেই বলেছিল যে তোমরা দুজন মেয়ে তো, রাতে ফাঁকা জায়গায় থেকো না, যেখানে লোকজন বেশি সেখানে থেকো। আমরা অতটা ওনার কথায় গুরুত্ব দেইনি। যাই হোক, রাত 9টার সময় আমাদের একটা ইঞ্জেকশন মাসির জন্য ওয়ার্ডের নার্সদের কাছে দিয়ে আসার কথা ছিল। সময় মতো আমরা সেটা দিতে যাই, আর গিয়ে যা দেখি তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখি মাসির পাশের বেডের কাকিমাটা এক্সপায়ার করেছে। উনি মোটামুটি সুস্থই ছিল, কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যায়। ওনার বডি তখনও ওই বেডের মধ্যে। নার্সদেরকে জিজ্ঞাসা করি যে কখন মারা গেছে। ওনারা বলে ওই 7টা নাগাদ। আর আমরাও ওই 7টা নাগাদ ওই ওয়াশরুমে ঢুকতে দেখেছি ওনাকে। আমরা কনফার্ম হয়ে যাই যে আমরা ভূতই দেখেছি তাহলে। যাই হোক, ওয়ার্ডে তো আর থাকা যাবে না, তাই আবার নিচে করিডোরের দিকে যাই। লিফটে করে নিচে নামবো। আমরা দুজনই লিফটে সেই সময়, কারণ ওটা তো ভিজিটিং আওয়ারও না, তাই একদম ফাঁকা। 3rd ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামছি। 1st ফ্লোরে লিফটটা যখন আসে, লিফটটা স্টপ হয়ে যায়। আমরা ভাবি যে মনে হয় কেউ উঠবে। লিফটের দরজাটা খোলে, দেখি বাইরে কেউ দাঁড়ানো নেই। আবার অটোমেটিক্যালি ডোরটা ক্লোজ হয়ে যায়। আর যে ডোরটা ক্লোজ হয় সঙ্গে সঙ্গে লাইটটা 5-6 সেকেন্ডের মতো অফ হয়ে যায়। আমরা তো প্রথমে ভয় পেয়ে যাই যে লিফট খারাপ হয়ে গেল নাকি। আমরা যে চিল্লাতে যাব, সঙ্গে সঙ্গে লাইট চলে আসে আবার। লিফট গ্রাউন্ড ফ্লোরে নামে, ডোর ওপেন হয়। দুজনেরই গলার বাঁ সাইডটা জ্বলে যাচ্ছে। বোন আমি দুজন একই সাথে বলি, এই দেখ তো গলায় কি হলো, জ্বলছে কেন? দুজন দুজনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, দেখি 5টা নখের আঁচড় লাল হয়ে গেছে। দুজন এতটাই ভয় পেয়ে যায় যে কি করব বুঝে উঠতে পারছিলাম না। দুজনেরই মুখ একদম শুকিয়ে যায়।
কারণ এর আগে এরকম সিচুয়েশনে আমরা কখনো পড়িনি। যাই হোক, রাতের খাওয়ার টাইম হয়ে যায়। আমি আর বোন আর সাথে আরও 4-5 জন পেশেন্ট পার্টি হসপিটালের বাইরে যাই খাওয়ার জন্য। রাত 10টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে আমরা হসপিটালে ঢুকি। তখন আমার মা আমাকে ফোন করে। আর ওই হসপিটালের বিল্ডিংয়ের ভেতর একবার ঢুকে গেলে ফোনে নেটওয়ার্কও পাওয়া যায় না। তাই আমি বোনকে বলি, তুই ওনাদের সাথে ঢুকে যা, আমি পরে ঢুকছি, ফোনটা করে নিই। আমি হসপিটালের ভেতরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে মার সাথে কথা বলছি আর হাঁটাচলা করছি। কথায় এতটাই মজে ছিলাম যে আমি নিজেই বুঝতে পারিনি যে আমি হেঁটে হসপিটালের পেছনের দিকে মর্গের দিকে চলে এসেছি। সেই দিকেও লাইট ভালোই ছিল, একদম আলোকিত। দেখি মর্গের দরজা খোলা, বাইরে স্ট্রেচারের মধ্যে একটা ডেড বডি, আর বডিটা চাদর দিয়ে ঢাকা। আমি যেই জিনিস দেখি, মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না ওরকম জিনিস হতে পারে। দেখি স্ট্রেচারটা নিজে নিজে নড়ছে মানে ঝনঝন করে কাঁপছে পুরো। ফোনটা আমি কেটে দিই আর দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখি। আমি যে পেছনে ব্যাক করব, আমার সেই ক্ষমতা নেই, মানে পা নড়ছে না আমার। আমি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছি, ওই স্ট্রেচারের দিকে। তারপর ওই মর্গের ভেতর থেকে 2 জন স্টাফ বেরিয়ে আসে, আমাকে দেখেই ধমক দেয়, এই মেয়ে তুমি এখানে কি করছো? আমি ওনাদেরকে বলি যে ভুলবশত আমি এদিকে চলে এসেছি। তারপর ওনারা বলে যে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তারপর আমি ব্যাক করি, বিল্ডিংয়ের দিকে যাই। আমি যে হেঁটে হেঁটে বিল্ডিংয়ের দিকে যাচ্ছি, আমি স্পষ্ট অনুভব করতে পারছি যে পেছন দিকে কেউ আসছে, পায়ের আওয়াজ। আর 3-4 বার কথা ভেসে এলো, আয় আয়। পুরো আমি স্পষ্ট শুনলাম সেই জিনিসটা। আমি পেছনে আর তাকাই না, কারণ সবাই বলে যে বিপদে পড়লে বা অলৌকিক ঘটনা ঘটলে পেছনের দিকে তাকাতে নেই। আমি তারপর বিল্ডিংয়ে ঢুকে যাই। বোন জিজ্ঞাসা করে যে এতক্ষণ কোথায় ছিলিস আর এরকম ঘেমে গেছিস কেন? তারপর আমি বোনকে আর আশেপাশে যারা ছিল তাদেরকে বলি যে এরকম ঘটনা ঘটলো। তারপর ওই আশেপাশের পেশেন্ট পার্টিরা আমাকে বলে যে তোমরা 2 জন মেয়ে আর রাতে থেকো না, পরের দিন থেকে ফ্যামিলির অন্য কেউ থাকলে তাদেরকে বলো। পরের দিন থেকে তাই করা হয়। আমার মা রাতে হসপিটালে থাকতো আর বোন সকালের দিকে থাকতো। আমি তো আর হসপিটালে যাইও নি। 3-4 দিন আমার এত জ্বর ছিল যে ওষুধেও কাজ হচ্ছিল না। তারপর আমাকে আমাদের পাড়ার এক কালী মন্দিরে নিয়ে যাওয়া হয়। তারপর আমার শরীর ঠিক হয়। কিন্তু 1 মাস আমি ওই স্ট্রেচারটা যে নড়ার ওই দৃশ্যটা স্বপ্নে দেখতাম। দীপদা, এই ছিল ঘটনাটা যদি ভূতবাঙে পড়ে শোনাও তাহলে খুবই খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ভূতবঙের ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ইমেল আইডি bhutbongofficial@gmail.com-এ তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।